আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সাতকানিয়া বাঁশখালীতে মানবিক বিপর্যয়, দাফনের জন্য মিলছে না মাটি, জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, আদ্দিন হাসপাতাল নিয়ে শিগগির নতুন সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। জনগণ পাশে থাকলে দেশ গড়তে কোনো বাধাই আটকাতে পারবে না বিএনপিকে। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর মহড়া পরিদর্শন। দেশের আর্থিক পরিস্থিতিতে সন্তুষ্ট আইএমএফ। কর আদায় বাড়ানো সহ বেশ কিছু শর্তে ঋণ দিতে আগ্রহী, জানালেন অর্থমন্ত্রী। সংবিধান সংস্কার কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াতে আমিরের তুমুল বিতর্ক, বিরোধী দলের ওয়াকআউট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান ঈশান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবনে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবন কেরানীহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে। দীঘিনালা, লংদু ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, তবে নিচু এলাকায় কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। দুর্যোগে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন। আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি সরে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। বগুড়ায় সোমবার বিকেল পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরেও পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। কুমিল্লায় রাতভর ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় এখনও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সেখানকার প্রায় ৯০ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। প্রিয়জনদের দাফন করার মতন এক টুকরো শুকনো মাটিও মিলছে না। ভেলায় করে লাশ নিয়ে মাইলের পর মাইল ছুটছে বানভাসী মানুষ। রনি দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। বানের পানি মানুষের ঘরবাড়ি বা শেষ সম্বল কেড়ে নেওয়ার এই দৃশ্য এখন প্রতিদিনের। সর্বগ্রাসী এই বন্যা কেড়ে নিয়েছে মানুষের শেষ ঠিকানা। এমনকি পানির তীব্র স্রোত জীবিত মানুষের পাশাপাশি মৃতদেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম আচরণে অনেকে যেন সুখের ভাষাও হারিয়ে ফেলেছেন। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষ দেখেছে এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য, যা তারা কখনো কল্পনাও করেনি। পানির রুদ্ররূপ এতটাই ভয়াবহ ছিল যে দুই উপজেলার প্রায় ৯০% এলাকাই এখন জলমগ্ন।
মাথাগুজার শেষ আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পায়নি বানের পানি থেকে। যে পরিমাণ পানি বাড়ছিল সে পরিমাণ কমতেছে না। ঘরে বাড়ি পানি, মানুষ রান্না বাড়া করে নেওয়ার খানা পিনা খাইতে বহুত কষ্ট হই। হাসপাতাল সব পানির নিচে রোগী যাচ্ছে, পানি কমে নাই, এই গেমদিকে চিকিৎসা হইতেছে না। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, আর বুক সমান পানিতে ডুবে গেছে কবরস্থানগুলো। স্বজন হারানো মানুষকে সামান্য শুকনো জায়গার খুঁজে ছুটতে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কোথাও আবার দেখা গেছে আরো করুণ দৃশ্য। তীব্র স্রোতের মুখে বাবার কবরটি যেন ভেঙে না যায়, তাই বুক সমান পানিতে নেমে জীবন বাজি রেখে আঁকড়ে ধরে আছেন এক সন্তান। চোখের জল আর বানের জল এক হয়ে মিশে গেছে সেখানে। বাজালিয়া এলাকার ঢল তো আরো বড়ই নির্মম। প্রবল স্রোতের কবর ভেঙে 3টি লাশ ভেসে যাওয়ার পর আবার তা উদ্ধার করে পুনরায় অন্যত্র দাফন করতে হয়েছে স্বজনদের। গত দুদিনের বৃষ্টি কিছুটা কমলেও স্বস্তি নেই বানবাসী মানুষের। জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই জনপদে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় কাতর মানুষের দীর্ঘশ্বাস বাড়ি হয়ে উঠছে দিন দিন। স্কুল, কলেজ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিটি জায়গায় এখন পানির নিচে। তাই তো শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন 2-3 দিনের মধ্যে যদি বন্যার পানির উন্নতি না হয় তাহলে অসংখ্য মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর তীব্র যানজটের নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনায় এইচএসসি পরীক্ষার্থীরা। একই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদেরও। আবহাওয়া অফিস বলছে পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, তবে 2 দিন বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে 16 জুলাই থেকে। এদিকে দেশের 8 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মিজান শাহজাহানের রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে থমকে গেছে ঢাকা শহরের স্বাভাবিক জীবনযাত্রা। শান্তিনগর, মতিঝিল, নিউ মার্কেট, বনানীসহ পুরান ঢাকার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে পানির নিচে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবীদের। কোনো কোনো সড়কে পরিবহন সংকটে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকেই। পারফেক্ট টাইমে আসতে পারতেছি না অফিসে, কারণ হচ্ছে মুষলধারে যে এরকম বৃষ্টি পড়তেছে, আমাদের যে এলাকায় আমরা বসবাস করি ওইখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজা বহুত কষ্ট হইতেছে। জলজটের কবলে পড়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার আশঙ্কায় কোনো কোনো সড়ক পরিবহন শূন্য। অন্যদিকে যেসব সড়কে জলজট সৃষ্টি হয়েছে সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট। নিচে পানি, উপর দিয়ে একটু তাড়াতাড়ি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যেসব পরিবহন ফ্লাইওভারে উঠেছে তাদেরকে 3 মিনিটের রাস্তা পার হতে হয়েছে 50 মিনিটে। বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। খোলা রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলেন, ঝড় বৃষ্টির মধ্যে ঠান্ডা, কাশি, জ্বরের ঝুঁকি নিয়েই তাদের অংশ নিতে হচ্ছে পরীক্ষায়। আমরা অনেক দূর থেকে এখানে ঢাকা সিটি কলেজে এক্সাম দিতে আসছি। এই সময়টাতে পরীক্ষাটা না নেওয়াটাই বেটার আর কি, যেহেতু পানি উঠে গেছে, যাতায়াতের সমস্যা। বৃষ্টির দিন ক্লাস করা, এটা শিক্ষামন্ত্রী অবশ্যই একটু বিবেচনা করা উচিত। আমাদের সকাল 7টা বাজে বেরোলে দেখি যে আমার বাসার নিচতলা পর্যন্ত পানি। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ সারা দেশে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, মঙ্গলবারও যা অব্যাহত থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বর্ষাকালে এই বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তারা। আবহাওয়া অফিস বলছে জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে, তবে মাঝে মাঝে তীব্রতা কমবে, আবার কখনো বাড়বে। তবে তারা বলছেন যে 16 তারিখের পরে এই তীব্রতা অনেকাংশে বেড়ে সারা দেশেই ভারী বৃষ্টিপাত হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বন্যা কবলিত 11 জেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 দিন হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা।
বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সাপে কাটা, কলেরা মোকাবেলা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় অধিক গুরুত্ব দিয়ে সকল ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি। সেখানে আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি। আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য, কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কার্যক্রম গ্রহণ করেছি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার কথা জানিয়ে তিনি বলেন, সকল উপজেলায় অ্যান্টিভেনম ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট পৌঁছানো হয়েছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলে উপজেলাগুলিতে সরবরাহ করেছি। অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরো অ্যান্টিভেনমের স্টক রেখেছি। লাইসেন্স বাতিল করা 8 দিন হাসপাতাল নিয়ে সরকার শিগগিরই নতুন সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গেছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, বেকারি, রিমোট আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও, তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আগেভাগে এবং টেকসই সমাধানের চেষ্টা করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশ পুনর্গঠনে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পাশে থাকলে দেশ গড়ার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলেই প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বরিশাল থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষের অভিনন্দন আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমনে অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। সফরের শুরুতেই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে শরিকল বাটাজোর খালের দুপাশে একযোগে ২৫০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়। ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানেই সেটি ফেলে দেবো। এরপর বাটাজোর হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশের মানুষই বিএনপির ক্ষমতার উৎস। মানুষ পাশে থাকলে বিএনপিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড
আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি সরকার। সকল ধর্মের মানুষ মিলে দেশকে গড়ে তুলতে হবে। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন সাগরদী খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার আর দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসাবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বললেন, প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, দেশের প্রত্যেক নাগরিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। বরিশালের গৌরনদী থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মহড়া স্থলে পৌঁছে পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেলের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় সেনা কর্মকর্তারা মহড়ার কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা রয়েছে। সেই মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। নিজেকে সেনা পরিবারের সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের কাছে আসলে তার শৈশবের কথা মনে পড়ে। এ সময়ে সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন তারেক রহমান। আইএমএফ এর কাছ থেকে নতুন করে ঋণ পেতে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, বাংলাদেশের আর্থিক সংস্কারে সংস্থাটি সন্তুষ্ট, তবে কর আদায় বাড়ানো সহ বেশ কিছু শর্ত দিয়েছে। পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর সহযোগিতার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির ছপল। নতুন প্যাকেজে ঋণ দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেন আইএমএফের বাংলাদেশের মিশন প্রধান ইভো ক্রুজ নারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ঋণের টাকা সরকার কোন কোন খাতে ব্যয় করবে, স্বচ্ছতা কেমন থাকবে, আর্থিক খাতগুলোর কতটা সংস্কার হয়েছে, এসব বিষয়ে জানতে চান আইএমএফের কর্মকর্তারা। বাংলাদেশের রাজস্ব আয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বিশ্বব্যাংকের মানদণ্ডে উন্নয়নশীল দেশে ট্যাক্স জিডিপি বা উপার্জিত মোট আয়ের শতকরা 15 টাকা কর আদায় থাকা উচিত, কিন্তু বাংলাদেশে আছে 6 থেকে 8 শতাংশের ঘরে, যা বাড়াতে বলেছে আইএমএফ। আইএমএফ এর দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছে, একটা হচ্ছে সিকোয়েন্সিং, এটা ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন পরিবর্তনগুলো ক্রমান্বয়ে আসবে, এগুলো ওভারনাইট কিছু করা সম্ভব না। আমাদের ট্যাক্স জিডিপি আরো বাড়াতে হবে, তো সেদিকে আমাদের প্রপোজাল যেগুলো আছে আমরা করে যাচ্ছি। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে। অর্থমন্ত্রী জানান, ঋণ পাওয়ার বিষয়ে আগামী অক্টোবরে বড় অগ্রগতি জানা যাবে। এটা তো টাইম ফ্রেম কিছু নেই, ওরা আসবে, আবার আমরা অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংকের যেটা আছে ওখানে আলোচনা হবে,
ওদের ভাইস প্রেসিডেন্ট যিনি এটার সাথে জড়িত উনি আসবেন, উনি বাংলাদেশেও আসবেন। বিভিন্ন খবরে বলা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নে যে 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে তার জন্য IMF এর সহায়তা চাইতে পারে সরকার। তবে অর্থমন্ত্রী জানান এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এটা পে স্কেল আর এটা আমি তো আশ্চর্য কথা, আমি তো বলতেছি আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে, আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। পে স্কেলের গেজেট কবে প্রকাশ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউটের মুখে জাতীয় সংসদে সংবিধান সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব দিলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, এই কমিটি গঠন হলে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে 70% মানুষের রায় উপেক্ষিত হবে। এই কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। পরে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য এবং সংবিধান সংশোধনী পরিষদের সদস্য হিসেবে একসাথে শপথ অসাংবিধানিক। সংবিধান সংসদীয় কমিটির মাধ্যমেই সংশোধন করতে হবে বলেও জানান তিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে রাজধানীর কাতার দূতাবাসে সরকারের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন। এ সময় মন্ত্রী জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী সাতকানিয়া চন্দনাইশের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকাল থেকে সাতকানিয়ায় কেউচিয়া, ধর্মপুর, বাজালিয়া, বুড়ির দোকান সহ বন্যায় ডুবে থাকা বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন মন্ত্রী। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় ও বানভাসী মানুষকে সহযোগিতায় নেমেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলামিয়া উপস্থিত ছিলেন। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মৌসুম শেষ হওয়ার পরও ন্যায্য দাম পাচ্ছেন না রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। অধিক দামে বীজ কিনে পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচই উঠছে না তাদের।
তার উপর রয়েছে এয়ার ফ্লো মেশিনে আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণের অতিরিক্ত ব্যয়। এছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে না পারায় অনেক কৃষকের ঘরেই পেঁয়াজে পচন ধরেছে। এর ফলে লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজ এখন কৃষকের জন্য হয়ে উঠেছে বাড়তি বোঝা। তবে কৃষি বিভাগ বলছে সঠিক জাত নির্বাচন না করা এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। শিশুদের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সংস্থাটির প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার জানান, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণ না করা পর্যন্ত 13 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। উর্সুলা বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা আইনি বয়সের আগে মদ কেনার যেমন অনুমতি নেই, তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বয়স নির্ধারণ করা উচিত। তিনি আরো বলেন, ইনফিনিট স্ক্রলিং বা শেষ না হওয়া ফিড শিশুদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখে এবং আসক্তির ঝুঁকি বাড়ায়। শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এরই মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক ও ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করেছে। বর্ষায় রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়লেও আগামী বছরের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএনসিসি প্রশাসক আব্দুল সালাম বলেন, নিউ মার্কেট, ধানমন্ডি এলাকায় পানির স্বাভাবিক নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর থেকে সুফল মিলবে। তিনি জানান, অপরিকল্পিতভাবে খাল বিল ভরাট হওয়ায় জলাবদ্ধতার অন্যতম কারণ। রাজধানীর খাল উদ্ধার ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে 2000 পিস ইয়াবা, 1700 পিস ভারতীয় সিরাপ ও 3টি বিদেশি বন্দুক সহ 7 জনকে আটক করেছে ডিবি। এ সময় অপরাধীদের ব্যবহৃত 5টি গাড়িও জব্দ করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সীমান্ত পেরিয়ে এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য কিভাবে বাংলাদেশে এসেছে সেই বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। খেলার খবর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরচিত্ত সংবর্ধনা পেয়েছে মরক্কো ফুটবল দল। প্রিয় তারকাদের বরণ করতে রাবাত বিমানবন্দরে ভিড় করেন কয়েক হাজার সমর্থক। এরাও ফরাসিদের কাছে হেরে বিদায় নিতে হয় মরক্কোকে। তবে ভক্তদের ভালোবাসার কমতি ছিল না। ভালোবাসার সিক্ত করা সমর্থকদের কাছে ছুটে যান অধিনায়ক আশরাফ হাকিমি সহ ফুটবলের অন্যান্য সদস্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরো অবনতি। সাতকানিয়া, বাঁশখালীতে মানবিক বিপর্যয়, দাফনের জন্য মিলছে না মাটি। জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, 8 দিন হাসপাতাল নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। জনগণ পাশে থাকলে দেশ গড়তে কোনো বাধাই আটকাতে পারবে না বিএনপিকে। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর মহড়া পরিদর্শন। দেশের আর্থিক পরিস্থিতিতে সন্তুষ্ট আইএমএফ। কর আদায় বাড়ানো সহ বেশ কিছু শর্তে ঋণ দিতে আগ্রহী জানালেন অর্থমন্ত্রী। সংবিধান সংস্কার কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের তুমুল বিতর্ক। বিরোধী দলের ওয়াকআউট।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।